ভিডিওর প্রথমেই আপনাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। হিজরা এই নামটা শুনলেই সর্বপ্রথম আপনার মাথায় কি আসে? আমি যদি ভুল না করি আপনার মাথায় নিশ্চয়ই এইসব জিনিস আসছে। কিন্তু এমনটাই কি হওয়ার কথা ছিল? হিজড়ারা এমনটা করেই বা কেন? শুধুই কি 10-20 টাকার জন্য? আচ্ছা, হিজড়াদের এই দৈনিক ইনকামই বা কত? 500, 1000 নাকি তারও বেশি? হিজড়াদের এই টাকা চাওয়া ছাড়া আর কি কোনো কাজের সুযোগ নেই? তাদের এই ইনকাম শুধুই কি দুবেলা পেটে ভাত দেওয়ার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা কিছু, যা হয়তো আপনার আমার চিন্তারও বাইরে? আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে জানবো হিজড়া সম্প্রদায়ের সকল ভালো খারাপ জানা অজানা সকল তথ্য, আর পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আহমেদ রবি। প্রথমেই জেনে নেওয়া যাক হিজড়া কাকে বলে। হিজড়া বলতে মূলত সেই মানুষদের বোঝানো হয় যারা পুরুষ এবং নারীর মধ্যে যে কোনো একটি শারীরিক বা মানসিক বৈশিষ্ট্যগত পরিচয়ে নিজেদের সম্পূর্ণভাবে সন্নিবেশিত মনে করে না, মানে নিজেদের নারী অথবা পুরুষ মনে করে না, অথবা যাদের শারীরিক এবং মানসিক লিঙ্গ পরিচয় পুরুষ বা নারীর প্রথাগত ধারণার সাথে মেলে না, তারাই মূলত হিজড়া হিসেবে পরিচিত। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান বলছে হিজড়া শব্দটি হিন্দি ভাষা থেকে এসেছে। অন্যদিকে হিজড়া বিষয়ক এক গবেষক বলেন হিজড়া শব্দটি এসেছে ফার্সি থেকে। ফার্সি ভাষায় হিজড়া অর্থ হলো সম্মানিত ব্যক্তি। বাংলাদেশের হিজড়া সম্প্রদায় সাধারণত 3টি প্রধান উপদলে বিভক্ত: পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষে রূপান্তরিত ব্যক্তি, জন্মগতভাবে যৌন বৈচিত্র্য সম্পন্ন ব্যক্তিরা, যৌন পরিচয় বা যৌন প্রবণতা নিয়ে সমাজের প্রচলিত নীতির বাইরে যারা অবস্থান করেন। বাংলাদেশে এই গোষ্ঠীটি সাধারণত হিজড়া বা ট্রান্সজেন্ডার হিসাবে পরিচিত। বাংলাদেশে হিজড়া সম্প্রদায়ের ইতিহাস বেশ পুরনো। বাংলাদেশে হিজড়ারা একসময় রাজমহল ও সম্রাটদের সঙ্গেও জড়িত ছিল এবং তাদের কিছু ঐতিহ্যগত রীতিনীতি যেমন আশীর্বাদ প্রদান, গান, নাচ ইত্যাদি অনেক ক্ষেত্রে বিশেষ উৎসবে উপস্থিত থাকত। তবে সময়ের সাথে তাদের সামাজিক মর্যাদা ও অবস্থান পরিবর্তিত হয় এবং অনেক ক্ষেত্রে তারা আর্থিক ও সামাজিকভাবে অসহায় অবস্থায় পড়েন। বাংলাদেশে হিজড়া সম্প্রদায়ের সংখ্যা নিয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া কঠিন, কারণ এই সম্প্রদায়টি প্রায় সামাজিকভাবে অদৃশ্য থাকে এবং অনেকেই তাদের আসল পরিচয় প্রকাশ করেন না। সমাজসেবা অধিদপ্তরের হিসেবে দেশে হিজড়ার সংখ্যা প্রায় 12,629 জন, যা সর্বশেষ হালনাগাদ হয় 18 সেপ্টেম্বর 2025। তবে বেসরকারি সংস্থার জরিপ বলছে এই সংখ্যা 50,000-এর বেশি। এই সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে সংখ্যাটি মনে রাখবেন। বর্তমানে হিজড়া সংখ্যা সরকারি হিসেবে 12,629 জন, আর বেসরকারি সংস্থার হিসেবে প্রায় 50,000। এবার আসি হিজড়াদের কিছু কর্মকাণ্ড নিয়ে। আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে যে হিজড়ারা নারীদের মতো কেন সাজে? প্রকৃতপক্ষে মানব প্রকৃতির সবাই সাজতে ভালোবাসে, তার মধ্যে মেয়েরা একটু বেশি সাজতে পছন্দ করে। হিজড়া, নারী, পুরুষ যাই হোক, সবাই দল ধরে সাজতে ভালোবাসে। এমনিতেই হিজড়াদের একটা অংশ ভিক্ষাবৃত্তি, চাঁদাবাজি, ছিনতাই, বকশিশ তোলা, মাদক ব্যবসা ইত্যাদি অপকর্মে লিপ্ত থাকে। এই কাজগুলো নারী সেজে করলে সুবিধা বেশি পাওয়া যায়, তাই তাদের মনে একটা সুবিধাবাদ কাজ করে। যেহেতু আমাদের দেশের নারীরা এসব পেশা সাধারণত বেছে নেয় না, তাই হিজড়ারা এই সুযোগটাকে গ্রহণ করে। এতে প্রকৃতপক্ষে আমার, আপনার, মা, বোন, স্ত্রী তথা গোটা নারী সমাজ অপমানিত হয়। মনে আছে নিশ্চয়ই ভিডিওর শুরুতে বলেছিলাম যে এমনটাই কি হওয়ার কথা ছিল? হ্যাঁ, হিজড়াদের নিয়ে নেতিবাচক মানসিকতা সৃষ্টি হওয়ার পেছনে এটি একটি বড় কারণ। এমন কোনো অভিযোগ নেই যে তাদের বিরুদ্ধে নেই। খুন, ছিনতাই, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, ছিনতাই সহ সকল ধরনের অপকর্মে তারা লিপ্ত। তারাও মানুষ, আর এই কাজগুলো যেহেতু মানুষরাই করে, তাদের দ্বারা এই কাজ হতেই পারে। আপনি আমি করতে পারলে তারা কেন পারবে না? যদিও তাদের অপকর্মের বর্ণনা দিতে গেলে এই ভিডিওর ডিউরেশন ঘন্টার উপরে হয়ে যাবে, তবুও ভিডিও শেষ হবে না। তবে সাধারণ মানুষ যেই জিনিসটায় সবথেকে বেশি ভোগান্তির সম্মুখীন হয়, আজ আমি সেই জিনিসটায় ফোকাস দিতে চাই। তা হলো ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি। প্রথমে বলে রাখি, ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি দুইটা আলাদা জিনিস।
ভিক্ষাবৃত্তি এবং চাঁদাবাজি এই শব্দ দুটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যদিও একে অপরকে অনেক সময় মিলিয়ে বলা হয়, বিশেষ করে যখন বিষয়টি জোরপূর্বক অর্থ আদায় সম্পর্কিত হয়। তবে তাদের প্রকৃতি ও উদ্দেশ্য আলাদা। ভিক্ষাবৃত্তি হলো যখন কেউ দরিদ্র বা অসহায় অবস্থায় অন্যদের কাছে সাহায্য বা দানের জন্য হাত পাতেন, সাধারণত নিজের জীবিকা চালানোর জন্য এই কাজ করে থাকেন। অন্যদিকে চাঁদাবাজি হলো জোরপূর্বক বা ভয় দেখিয়ে অন্যদের কাছ থেকে টাকা বা সুবিধা আদায় করা, যা অবৈধ এবং অপরাধমূলক। সহজভাবে বলতে গেলে ভিক্ষাবৃত্তি হলো প্রয়োজনের জন্য সাহায্য চাওয়া, আর চাঁদাবাজি হলো জোর করে টাকা নেওয়া। এবার প্রশ্ন হচ্ছে, হিজড়ারা কোনটা করে, ভিক্ষাবৃত্তি নাকি চাঁদাবাজি? উত্তর হচ্ছে ভিক্ষাবৃত্তির নামে চাঁদাবাজি। হিজড়া পরিচয়, সড়কে চলছে অবাধে চাঁদাবাজি। প্রায় প্রতিটি মোড়েই নানা কৌশলে পরিবহন যাত্রী বা পথচারীদের কাছ থেকে টাকা তুলতে দেখা যায় তাদের। শুধু জোর করে টাকা আদায়ের ঘটনাই ঘটছে না, তাদের বাজে মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতেও পড়ছেন যাত্রীরা। রাজধানীতে তৃতীয় লিঙ্গের মানুষদের দিয়ে চলছে কোটি টাকার বাণিজ্য। এবারে আসুন আমার ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস দেওয়া যাক। আচ্ছা বলুন তো, ঢাকা শহরের লোকাল বাসের সংখ্যা কত? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির BRT এর ভাষ্যমতে ঢাকা শহরে বর্তমানে অনুমোদিত বাসের চলাচলের সংখ্যা 6000। যদিও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন কমপক্ষে 7 থেকে 8000 বাস চলাচল করে রাজধানী ঢাকায়, কিন্তু বাস্তবিক অর্থে দেখা গেলে এর ডাবলেরও বেশি। কারণ BRT এর ওয়েবসাইট ভিজিট করলে দেখা যায় এই পর্যন্ত নিবন্ধিত বাসের সংখ্যা 43,490টি। আমি যদি 2020 সাল থেকেও নিবন্ধনের সংখ্যাও ধরি তা হলো 9153টি বাস। আর নিবন্ধন ছাড়া বাসের সংখ্যাটা আপনারা হিসেব করুন। এ বিষয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলা যাবে। এবার আসি মূল বিষয়ে। কেন আমি হিজড়াদের চাঁদাবাজিতে বাসের সংখ্যা হিসেব করলাম? কারণ হিজড়াদের চাঁদাবাজির 60% আসে এই লোকাল বাস থেকে। চলুন এবার লোকাল বাসের চাঁদাবাজির হিসেবটাও সেরে ফেলা যাক। ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো মিরপুর টেকনিক্যাল। এটি হচ্ছে কল্যাণপুর ডেরার এরিয়ায়। ডেরা মানে হলো একজন হিজড়া যখন বাড়ি ছেড়ে আসে তখন সাধারণত হিজড়াদের একটি আশ্রয়স্থলে চলে যায়। সেখানে একজন গুরুমা তাদের শিক্ষা দিয়ে হিজড়াগিরি শেখান এবং সকল ধরনের শেল্টার প্রদান করেন। এই আশ্রয়স্থলকেই মূলত ডেরা বলে। রাজধানীতে এমন প্রায় 40টি ডেরা ও গুরুমা রয়েছে। একটু আগে যে লোকাল বাসের হিসেবটা করলাম, প্রতিটা বাস দিনে সর্বনিম্ন 3 থেকে 5 বার করে যাতায়াত করে। এখন ধরলাম বৈধ আর অবৈধ মিলিয়ে প্রায় 10,000 বাস ঢাকায় চলাচল করে। এখন 10,000 বাস তো আর প্রতিদিন এই রোডে চলাচল করে না। আমি যদি 5,000 বাসও ধরি তাহলে 5,000 বাস দিনে 5 বার যাতায়াত করলে 25,000 বার যাতায়াত হয়। আমি যদি 5 বারও বাদ দিলাম, আমি সর্বনিম্ন 3 বারও যদি ধরি তাহলে 5,000 বাস দিনে 3 বার করে 15,000 বার যাতায়াত করে। প্রতিটা লোকাল বাসে সিট থাকে 35 থেকে 40টা। 2 জন করে হিজড়া প্রতিটা বাসে উঠে 10, 20, 30 টাকা করে আদায় করে। আচ্ছা আমি সর্বনিম্নটাই ধরলাম যে 10 টাকা। এটাও ধরলাম যে বাসের সবাই টাকা দেয় না। আমি যদি বাসের অর্ধেক মানুষের হিসেবও করি তাহলে 40টা মানুষের অর্ধেক 20 জন মানুষের কাছ থেকে 10 টাকা করে আসে 200 টাকা। তাহলে প্রতিটা বাস থেকে 200 টাকা করে হলে প্রতিদিন বাস যাতায়াত করে 15,000 বার। 15,000 বাস গুণ 200 সমান 30 লক্ষ টাকা। কি চমকে উঠলেন? আচ্ছা আমি অ্যামাউন্টটা একটু ছোট করে দিচ্ছি। আমি 15,000 বাস বাদ দিলাম, বাস ধরলাম 10,000, আর প্রতি বাস থেকে 200 বাদ দিয়ে ধরলাম 100 টাকা করে। তাহলেও টাকার সংখ্যাটা দাঁড়ায় 10 লক্ষ টাকা। প্রতিদিন শুধুমাত্র ঢাকার একটি পয়েন্টের লোকাল বাস থেকে ডেইলি চাঁদা আদায় হয় 10 লক্ষ টাকা। তাহলে প্রতি মাসে কত হয়? 10 লক্ষ গুণ 30 দিন সমান 3 কোটি টাকা। আর প্রতি বছরে চাঁদা আদায় তোলে 3 কোটি গুণ 12 মাস সমান 36 কোটি টাকা। এই হিসেবটা আমি সর্বনিম্ন সংখ্যা দিয়ে করেছি। প্রতি বছর শুধুমাত্র ঢাকা শহরের একটি পয়েন্ট থেকে চাঁদা আদায় করে 36 কোটি টাকা। এমন পয়েন্ট এই শহরে কম করে হলেও 100টা আছে। তাহলে পুরো ঢাকা শহরের থেকে প্রতি বছর চাঁদা আদায় হয় 36 কোটি গুণ 100 পয়েন্ট সমান 3,600 কোটি টাকা। আর পুরো দেশের হিসাবটা আপনার উপরে ছেড়ে দিলাম। প্রতি বছর একটা শহরের শুধুমাত্র লোকাল বাস থেকে চাঁদা তোলা হয় 3,600 কোটি টাকা। এর বাইরেও তাদের আরও অনেক অপকর্ম আছে, যেমন ছিনতাই, যৌনতা, বাসাবাড়িতে গিয়ে চাঁদা, নতুন বিয়ে হলে চাঁদা, নতুন বাচ্চা হলে চাঁদা সহ আরও অনেক কিছু। সেই সব টাকার হিসেব করলে হয়তো ক্যালকুলেটরে জায়গা নেবে না। এখন প্রশ্ন হচ্ছে এত টাকা আসলে যায় কোথায়?
বাংলাদেশের নিবন্ধিত হিজড়ার সংখ্যা যদি 12,629 জন হয়, বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেব মতে 50,000-এর বেশি। আমি যদি 1 লাখও ধরি, তাদেরও কি প্রতি বছর 3,600 কোটি টাকা লাগে? এরকম একটা অবৈধ কাজ থেকে প্রতি বছর এত টাকা আসলেই যাচ্ছে কোথায়? শুধুই কি হিজড়া, নাকি এর পেছনে আছে অন্য কোনো সিন্ডিকেট, নাকি বড় কোনো রাঘব বোয়াল? উত্তর হবে অবশ্যই বড় কোনো মাথা। নাহলে দিনের পর দিন এমন অবৈধ চাঁদাবাজি থেকে ওপেনলি এমন কাজ কখনোই হতে পারতো না। বড় কোনো শেল্টার না থাকলে কখনোই কাজ করা সম্ভব না। জোর করে টাকা আদায়ের জন্য ওপেন লাইসেন্স রয়েছে হিজড়াদের। তাদের এই সুযোগকে কাজে লাগাচ্ছে প্রতারক চক্র। খুব একটা বিরক্তিকর, গাড়ি দুইটা টাকা না দিলে খুব খারাপ আচরণ করে। পাশে পাশে মা বোনরা থাকে, তাদের সামনে আমাদের একটা কমেন্টস করে ফেললো, আমরা চুপ করে বসে থাকতে, কিছু করতে পারি না, কিছু বলতেও পারি না। 5 মিনিট পরে আবার 2 গ্রুপ করছে। বনানীতে এক গ্রুপে টাকা নিয়ে নামছে, আরেক গ্রুপ মহাখালীতে উঠছে। তাদের জোর করে ডাবল তাবল গালিগালাজ করে, যা তা ভাষা ব্যবহার করে, মেয়ে ছেলে দেখে না। এখন অনেকেই মনে করতে পারেন আসলে তারা করবে কি, তাদেরকে আর কোনো কিছু করার অপশন আছে? তাদের জন্য বলতে চাই, এই জনগোষ্ঠীর মৌলিক অধিকার সংরক্ষণ, তাদের জন্য সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণ, তাদের পারিবারিক আর্থসামাজিক শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, জীবনমান উন্নয়ন এবং কি সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে, সর্বোপরি তাদেরকে সমাজের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদের সম্পৃক্তকরণের জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় 2012-13 অর্থবছরের হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করা হয়। পরবর্তীতে 2013-14 অর্থবছরে 21টি জেলায় তা সম্প্রসারণ করা হয়। 2015-16 অর্থবছরে হতে 64টি জেলায় হিজড়া জনগোষ্ঠীর ভাতা, শিক্ষা, উপবৃত্তি এবং প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। 2014 সালে 22 জানুয়ারি বাংলাদেশ সরকার হিজড়া জনগোষ্ঠীকে হিজড়া লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। 2021-22 অর্থবছর হতে এ কর্মসূচির ভাতা ও শিক্ষা উপবৃত্তির নগদ সহায়তায় G2P পদ্ধতিতে উপকারভোগীর মোবাইলে প্রেরণ করা হচ্ছে। এর বাইরেও দেখা যায় অনেক হিজড়া এখন নিজেই স্বাবলম্বী, বিজনেস, চাকরি, এমনকি রাজনীতিতেও তারা অংশ নিচ্ছে। এখন এটাও বলতে পারেন যে সবাই তো আর জব পায় না, মূলত আসলে তারা করতে চায় না, কারণ তাদের বর্তমান চাঁদাবাজির ইনকাম জবের চেয়ে কয়েক গুণ। যেখানে তাদের ইনকাম কোটি টাকার ঘরে, সেখানে হাজারের বেতনে চাকরি কীভাবে বা করবে? দেখলাম যে ওদের জীবন স্বাচ্ছন্দ্যময়, তারপরও দেখলাম যে টাকা পয়সা আছে, কোনো কর্ম করে তো আর টাকা পয়সা তো পাওয়া যায় না। আপনি আমি কিংবা আমাদের অনেকেই তো চাকরি পায় না, বেকার, তাই বলে আমরা চাঁদাবাজি করব? আমাদের মতো মানুষ যদি চাঁদাবাজি করে সেটাও যেমন অপরাধ, তেমনি হিজড়াদের এই চাঁদাবাজিটাও অপরাধ। এখানে নারী, পুরুষ কিংবা হিজড়া বলে কোনো কিছু নেই, অপরাধ মানে অপরাধ। এবার আসুন একটা ছোট গল্প শোনাই। ছেলেটির নাম ছিল জাহাঙ্গীর হোসেন, বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দোনাইল গ্রামে। দেখতে সুন্দর, হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় জাহাঙ্গীর। পরিবারের সবাই দিশেহারা হয়ে পড়ে ছেলের খোঁজে, কিন্তু কোথাও খোঁজ মিলল না তার। 1 মাস পর বাড়ি ফেরার পর সে কান্নায় ভেঙে পড়ে। সে জানায় হিজড়াদের একটা চক্র তাকে ফুসলিয়ে খুলনার ফুলতলায় নিয়ে যায়। সেখানকার একটি ক্লিনিকে ঢোকানো হয় তাকে। তখন চিকিৎসকের হাতে অস্ত্রোপচারের যন্ত্রপাতি। জাহাঙ্গীর আঁতকে ওঠেন। জাহাঙ্গীর বিষয়টি আঁচ করতে পেরে ডাক্তারের হাতে পায়ে ধরে কান্নাকাটি করেন, কিন্তু হিজড়া বাহিনী যেন পিছু ছাড়ছে না। সেখানে অচেতন করে তার পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রূপান্তর করা হয়। এরপর তার নামকরণ করা হয় রত্না। সেই থেকে সে রত্না হিজড়া নামে পরিচিত। রত্না জানিয়েছেন, ঢাকার কিছু বড় হিজড়া সর্দার কোটি কোটি টাকার মালিক। তারা অসহায় মানুষদের ফাঁদে ফেলে ক্লিনিকে নিয়ে যায় এবং এভাবেই নতুন হিজড়া তৈরি করে। গুরু মায়েদের মাধ্যমে আসা প্রায় 100 পুরুষকে তৃতীয় লিঙ্গে রূপান্তর করেছেন হাদিউজ্জামান। জনপ্রতি নিয়েছেন 1 লাখ করে টাকা। ডাক্তারের সাথে কাজ করতাম খুলনায়, সে ডাক্তারের কাছে শিখছি যে সুগেন দিয়ে অপারেশন করে ক্যাথিটার ঢুকাই দিই। দেশের বিভিন্ন এলাকায় এমন ক্লিনিক ও চক্রের অভিযোগ পাওয়া গেছে, যেখানে ক্লিনিক ও দালালরা লাখ লাখ টাকা আয় করে। জাহাঙ্গীর হোসেন একা নন, হিজড়া বানানোর ভয়ঙ্কর সিন্ডিকেটের খপ্পরে পড়ে এমন ধ্বংস হয়ে যাচ্ছে অনেকের জীবন। রাজধানী এবং এর আশেপাশে অনেক ক্লিনিকেই পুরুষের যৌনাঙ্গ কেটে বানানো হচ্ছে হিজড়া। এর মাধ্যমে হিজড়া সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অল্প কষ্টে অনেক আয়, এমন প্রলোভন দেখিয়ে অনেক সুস্থ পূর্ণাঙ্গ মানুষকে হিজড়া বানাচ্ছে গাজীপুরের এক চক্র। আর এর ফাঁদে পড়েছেন শতাধিক যুবক। দিনে 600 টাকায় চুক্তি, এতেই বদলে ফেলেন নিজের লিঙ্গ পরিচয়। পুরুষ হয়েও হিজড়া সেজে করেন চাঁদাবাজি।
সরকারি চাকরির প্রলোভন আর হিজড়া সর্দারের আয় বাড়ানোর প্রচেষ্টা, এই দুইয়ের মারপ্যাচে দেশে বাড়ছে হিজড়াদের সংখ্যা। হিজড়া নামের আড়ালে লিঙ্গ কর্তন করা হাজার হাজার পুরুষ ঢাকাসহ সারা দেশে চাঁদাবাজি, রাস্তায় মানুষকে ব্ল্যাকমেইল, মাদক ব্যবসা, খুন খারাপি সহ বিভিন্ন পার্কে রাতের আধারে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিছু হিজড়াদের সঙ্গে অপরাধীদেরও যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে। আমার লিঙ্গ পরিবর্তন করে আমার নাম দিয়েছে কাপুর। আমি ছেলে ছিলাম, ছেলে থেকে মেয়ে বানাইছে। আমি একটা সুপুরুষ ছিলাম, পুরুষ থেকে মেয়েতে রূপান্তরিত করেছে। এরকম আমার মতো আরো হিজড়াদেরকে রূপান্তরিত করেছে। আমিও ছেলে ছিলাম, আমাকে নিয়ে যশোর থেকে আমাকে সার্জারিং করে সে আমাকে হিজড়া বানায় নিয়ে এসেছে। আমি 18 বছর হিজড়াগিরির বয়সে আমি কখনো মারপেটেতে গর্বের থেকে হিজড়া আসছে ওই দেখি নাই, কিন্তু আমাদের মতো বড় বড় সর্দানি যারা আছে আমাদের হিজড়ারা, তারাই অন্য জায়গায় নিয়ে অপারেশন করায় তো হিজড়া বানানো হয়। এই ধরনের সিন্ডিকেট বা চক্রের কার্যকলাপ অপরাধমূলক এবং দণ্ডনীয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এমন চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সঙ্গে সমাজে সচেতনতা বাড়ানোর প্রয়োজন। ওনারা যেটা করছে এটা আইনগত শুদ্ধ না, এটা করতে পারবে না, আমরা নিষিদ্ধ করতেছি যে রাস্তাঘাটে কোনো গাড়ি থামাবা না, কোনো প্রাইভেট কার বাস কারো কাছে টাকা নিতে পারবে না। আমরাও দেখতো, আমরা সিগন্যাল ধরতে পারি না, যখন একটা সিগন্যাল ছাড়ি তখন দেখা যায় ওরা গাড়ির সামনে ধরে বসে রয়েছে, তখন আমরা সিগন্যাল ছাড়তে অনেক সময় কষ্ট হয়। তাদের 1 মাসের ইনকাম দিয়ে পুরো হিজড়া সম্প্রদায়ের জীবন পাল্টে দেওয়া সম্ভব। খুঁজে বের করা খুবই জরুরি যে এই হাজার হাজার কোটি টাকা আসলেই যাচ্ছে কোথায়, কারা জড়িত, কে কত পার্সেন্ট খায়, এই টাকা কত উপর মহল পর্যন্ত যায়, সব কিছুই খুঁজে বের করা উচিত। বৈধ কোনো আয় না থাকলেও তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের অনেক গুরুমাই রাজধানীতে একাধিক বাড়ির মালিক হয়ে গেছেন, যাতায়াতের জন্য ব্যবহার করছেন সব বিলাসবহুল গাড়ি। সাধারণত মানুষ এইসব বিষয় নিয়ে চিন্তা করে না, তাই উপর মহলের নামধারী কিছু মানুষের শেল্টারে এইসব অবৈধ কাজে টাকা চুষে নেওয়া সহজ এবং তারা এইটাই করে। আমাদেরটা নিয়ে উনি বাড়ি করে, গাড়ি করে, আমাদেরকে রাস্তায় রাখে। উনি 8তলা 9তলা ফ্ল্যাটে থাকে। আমাদেরকে দিয়ে স্মাগলারি করাবে, 2 নম্বরে ব্যবসা করাবে, নারী ব্যবসা করাবে, ইয়াবা ব্যবসায়ী করাবে। আমাদেরকে ডিসি মহাদয়ের ভয় দেখায়, আমাদেরকে কোনো প্রতিবাদ করতে গেলে পুলিশ কমিশনারের ভয় দেখায়। পরিশেষ একটা কথাই বলতে চাই, এইসবের বিরুদ্ধে রুখে দাঁড়ান যে যার জায়গা থেকে। মনে হতেই পারে যে শুধুমাত্র 10 টাকার জন্য এদের সাথে ঝামেলা করব, হেনস্থা হব, কিন্তু মনে রাখবেন আপনার এই দুর্বলতার সুযোগটাই তারা নিচ্ছে এবং আপনার এই মূল্যহীন 10 টাকা যে দিনের শেষে কোটির ঘরে গিয়ে ঠেকছে, দয়া করে সেই হিসাবটাও করবেন। আপনি আপনার টাকা কাউকে না দিলে কারো কোনো এখতিয়ার নেই সেই টাকা নেবে। সবাই মিলে সোচ্চার হলে এই হিজড়ারূপী সিন্ডিকেট রুখে দেওয়া অসম্ভব কিছু না। সবশেষ নারী পুরুষ কিংবা হিজড়া বলে কিছু নাই, আমরা সবাই মানুষ, মানুষ মানুষের জন্য, তবে সেটা কোনো সিন্ডিকেটের জন্য নয়। নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ। পুরুষ হয়েও হিজড়া সেজে চাঁদাবাজির অভিযোগে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার রাস্তায় যত হিজড়া টাকা তুলে বেড়ায় তার 90% নকল। একটি মামলার তদন্ত করতে গিয়ে তথ্যটি পেয়েছে গোয়েন্দা পুলিশ। আপনি এইভাবে হাততালি দিয়ে তারপরে বলতেছেন কাপড় উঠাবো, ও মাই গড, কোন দেশে বাস করি আমরা? এমন ব্যবস্থা করে দিব এটা দেখা যাতে আর কেউ না আসে সাহস করে। আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি প্রতিবাদ করেছি। এই ধর ধর পুরো 5000 টাকা নিয়ে চলে গেছে। এই সব আলকা জুলপুরি নামে রাস্তা করে বলে হিজড়া, আর নাম্বারটা মানুষগুলো রাস্তা বলে নামে এগুলা। ওই যে একটা ধরছি, এই যে একটা পালাইলো। আমি কোরআন শরীফের উপর হাত দিতে পারবো, আমি টাকা নেই। আপনি কি সত্যি হিজড়া? না ভাই, আমি হিজড়া না। হিজড়া না? না ভাইয়া, হিজড়া না হয়ে এরকম চাঁদাবাজি করতেছেন। দর্শক দেখছেন কিভাবে হেনস্থা করা হচ্ছে তাদের। ঠিক আছে।